আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সেই সাথে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি সবার প্রতি শুভকামনা রইল। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমাদের তৃতীয় অধ্যায় নিউটন স্যারের তৃতীয় সূত্র ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে আলোচনা করব। নিউটন স্যারের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কিভাবে আসলে সেই সমীকরণ প্রতিপাদন করব। শুরুতে আসে নিউটন স্যারের তৃতীয় সূত্র। নিউটন স্যারের তৃতীয় সূত্র কি বলছে যে প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কি আছে? প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আছে। মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। এটা তারা কি বোঝাচ্ছে আসলে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, এটা তারা আসলে কি বোঝাচ্ছে? মনে করো তুমি তোমার এক ক্লাসে তোমার কোনো এক বন্ধুর সাথে প্রচণ্ড ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে তুমি তোমার বন্ধু কী করলো? তোমাকে প্রচণ্ড গতিতে একটা চর মেরে দিল। তুমি কী করবা? তাৎক্ষণিকভাবে তাকেও কিন্তু একটা চর মেরে দিবে। এই যে তোমার বন্ধু যেটা তোমাকে দিল এটা হচ্ছে ক্রিয়া বল, এবং তুমি যেটা দিলে তোমার বন্ধুকে ওটা হচ্ছে কি বল? প্রতিক্রিয়া বল। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান হবে, এবং সবসময় মনে রাখবা এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া হবে। কি হবে? দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া করবে। মানে ক্রিয়া বল একটা বস্তুর মধ্যে ক্রিয়া করবে, ক্রিয়া বল একটা বস্তুতে ক্রিয়া করবে, এবং প্রতিক্রিয়া বল অন্য একটা বস্তুতে ক্রিয়া করবে। জোড়ায় জোড়ায় ক্রিয়া, মানে জোড়ায় জোড়ায় হবে আর কি। এটা এখন প্রশ্ন আসতে পারে যে একটা বস্তুর মধ্যে কেন হবে না? কারণ একটা বস্তুর মধ্যে ওইটা যখন হবে ওইটা হবে সাম্য বল। ঠিক আছে, সাম্য বল নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, মানে নিউটনের মূল সূত্রটা হচ্ছে কি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান হবে এবং বিপরীতমুখী হবে। অর্থাৎ যদি কোনো বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে ঠিক ওই বস্তুটাও কি করবি? বিপরীত দিকে, মানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, বিপরীত দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করবে। এখন দুইটাই এফ হয়ে গেল, এই জন্য এটাকে এফ ধরবো, এটা হচ্ছে F2 ধরবো। তার মানে F1 সমান হচ্ছে F2, সামনে একটা মাইনাস দিব আর কি। ঠিক আছে, তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর কি হবে? সমান হবে এবং বিপরীতমুখী। আচ্ছা, এরপর ওই যে উদাহরণের কথা বললাম যে তোমার বন্ধু তোমাকে একটা চর দিল, তুমিও তাকে দিলা। একটা হচ্ছে ক্রিয়া আর একটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এখন বাস্তব ক্ষেত্রে যদি বলি যে নিউটনের তৃতীয় সূত্র আসলে বাস্তব ক্ষেত্রে এটা কোথায় কোথায় আমরা প্রয়োগ করি আর কি, কোন কোন কাজে আসলে নিউটনের স্যারের তৃতীয় সূত্রটা লাগে, এটা আপনি তো যেটা দিলেন এটা তো একটা এমনি কথার কথা। তো বাস্তব ক্ষেত্রে আসলে উদাহরণের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি না, তো আমি কি করতেছি? মাটিতে একটা বল প্রয়োগ করতেছি। কি পরিমাণ বল প্রয়োগ করতেছি? মনে করো এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। তো এফ পরিমাণ বল আমি মাটিতে প্রয়োগ করতেছি। ঠিক এই বিপরীতমুখী মাটিও কি করতেছে? এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে। যদি মাটি ওই এফ পরিমাণ বল প্রয়োগ না করতো, সেক্ষেত্রে আমি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। তুমি যে এখানে বসে আছো, ঠিক তুমি একটা নিচের দিকে বল প্রয়োগ করতেছো, যেই বেঞ্চ বা যেইখানে বসে আছো ওই বস্তুটাও তোমাকে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করতেছে। এই কারণে তুমি স্থির অবস্থায় বসে আছো। এখন তুমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছো, ওই পরিমাণ বল ওই বেঞ্চটা যদি তোমার হচ্ছে দিতে না পারতো, সেই ক্ষেত্রে বেঞ্চটা ভেঙে যেত। আমরা যখন বালি মাটি অথবা কর্দমাক্ত মাটিতে দাঁড়িয়ে থাকি, দেখবো হচ্ছে কিছুক্ষণ পর আমরা নিচের দিকে ডেবে যাচ্ছি। কেন যাচ্ছি? ওই যে বালি বা কর্দমাক্ত মাটি কি করতে পারতেছে না, ওই পরিমাণ বল হচ্ছে দিতে পারতেছে না, এই কারণে হচ্ছে নিচের দিকে ডেবে যাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে যদি বলি যে নিউটন স্যারের তৃতীয় সূত্রের কথা যদি বলি যে কোথায় কোথায় ব্যবহার করি, শুরুতেই বলবো হচ্ছে আমরা যখন দাঁড়িয়ে থাকি, স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকি, আমরা মাটিতে যে পরিমাণ বল প্রয়োগ করি, মাটিও কি করে? বিপরীত দিকে একটা বল প্রয়োগ করি। আচ্ছা, এখন তুমি হাঁটার ক্ষেত্রে কি হয়? হাঁটার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এই এফ পরিমাণ বল দুইটা ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। কি এই বলটা কয়টা ভাগে বিভক্ত হয়? দুইটা। একটা হচ্ছে অনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। দুই নাম্বার হচ্ছে উলম্ব। অনুভূমিক কোনটা? মনে করো এটা হচ্ছে মাটি, তুমি এই পরিমাণ বল প্রয়োগ করতেছো, মাটিতে বল প্রয়োগ করতেছো, এই বলটা যখন হাঁটবা সেই ক্ষেত্রে দুইটা ভাগে বিভক্ত হবে। এই যে নিচের দিকে যেটা হলো এটা হচ্ছে উলম্ব। এটা কি? উলম্ব। এটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে। আর একটা হচ্ছে এই তির্যকভাবে চলে যাবে আর কি, এটা হবে অনুভূমিক। এই অনুভূমিক অংশটাই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আর উলম্ব যেটা, এটা হচ্ছে তোমাকে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে আর কি। তাহলে নিউটন স্যারের তৃতীয় সূত্রের কথা যদি বলি, যে আমরা যখন হাঁটার ক্ষেত্রে বা হচ্ছে দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে আমরা নিউটন স্যারের তৃতীয় সূত্রটা অ্যাপ্লাই করি। সেই সাথে যদি প্রশ্ন আসে যে বালি মাটি বা কর্দমাক্ত মাটিতে হাঁটা কষ্টকর কেন, তাহলে বলবো হচ্ছে আমরা যখন হাঁটার ক্ষেত্রে হচ্ছে যে পরিমাণ বল প্রয়োগ করি, বালি মাটি বা কর্দমাক্ত মাটি ওই পরিমাণ প্রতিক্রিয়া বল তৈরি করতে পারে না। এই কারণে হচ্ছে আমাদের জন্য হাঁটা কষ্টকর হয়ে যায়।
আচ্ছা, এরপর তোমাদের এইখান থেকে আরো উদাহরণের অসংখ্য উদাহরণ আছে। আমরা যদি বন্দুকের গুলির কথা বলি, বন্দুক হচ্ছে দেখবা যখন ট্রিগারে চাপ দিবা, বুলেটটা ইয়াটা যখন বের হয়ে যায়, গুলিটা যখন বের হয়ে যায়, বন্দুকটা পেছন দিকে ধাক্কা মারে। কেন ধাক্কা মারে? কারণ হচ্ছে বন্দুকটা হচ্ছে যখন যায় একটা বল প্রয়োগ করে, ঠিক এই বলের কারণে হচ্ছে পেছন দিকে একটা ধাক্কা মারে। এখন তুমি যেই বন্দুকটা ধরে আসো, এইটা দিয়ে তুমি কি করতেছো? প্রতিক্রিয়া বল তৈরি করতেছো আর কি, ঠিক আছে? এরকমভাবে আমরা রকেটের কথা যদি বলি, রকেট যখন চলে দেখবা হচ্ছে প্রচণ্ড গতিতে ধোঁয়া বের হচ্ছে। এই যে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া একটা গতিতে বের হচ্ছে, এইটার হচ্ছে একটা প্রতিক্রিয়া বলের কারণে হচ্ছে বিমানটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে ক্রিয়া, মানে মূল কথা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর কি হবে? সমান হবে এবং বিপরীতমুখী হবে। আচ্ছা, নিউটন স্যারের তৃতীয় সূত্র নিয়ে আরও কিছু উদাহরণ আছে। যেমন মনে করো কোনো একটা গাছে, এখানে একটা আপেল যার ভর হচ্ছে m1 সমান হচ্ছে 1 কেজি। কত কেজি? 1 কেজি। 1 কেজি ভরের কোনো আপেল এই পৃথিবী থেকে মনে করো হচ্ছে আর দূরত্বে আছে। কত দূরত্বে আছে? আর দূরত্বে আছে। তাহলে আমরা জানি হচ্ছে পৃথিবী এবং এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল আছে, যাকে বলা হচ্ছে অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল বা মাধ্যাকর্ষণ বল। আচ্ছা, তাহলে পৃথিবী এই আপেলকে কী করতেছে? আকর্ষণ করতেছে। বিপরীত দিকে এই আপেলটাও পৃথিবীকে আকর্ষণ করতেছে, ঠিক আছে? তাহলে আপেলের কারণে পৃথিবী যেই বলে এই আপেলকে আকর্ষণ করতেছে, পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয়, সেই ক্ষেত্রে আমরা জানি এফ সমান হচ্ছে জি এম ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। নিউটন স্যারের মহাকর্ষ সূত্র থেকে আমরা এইটা পাইছি যে পৃথিবী যখন কোনো বস্তু এই বলে পৃথিবীকে টানতেছে, আবার কি করতেছে? এই আপেলটাও বিপরীত ক্রমে কি করতেছে? পৃথিবীকে টানতেছে। তার ভর, আপেলের বল যদি আমরা ধরি, এটাকে এফ যদি ধরি, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল তোমার হচ্ছে পৃথিবীর ভর কি? ক্যাপিটাল এম আর হচ্ছে এ। তো এই যে এই দুটো সমীকরণ থেকে পৃথিবী, আপেলের যে শক্তি আছে, এই আপেলের শক্তির কারণে, আপেল যে বলে টানতেছে, এই বলের কারণে পৃথিবীর যে ত্বরণ হওয়ার কথা, এখান থেকে কিন্তু আমরা এটা বের করতে পারি। কিভাবে? এই যে এই সমীকরণ এ এর মান যদি রাখি, সেই ক্ষেত্রে কি হবে? এটা রাখলাম, এই এমটা এর সাথে গুণাকার আছে, এই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। তার মানে এফ বাই হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে? তাহলে আবার এই এফ সমান আমরা কি জানি? এম জি জানি না? এম জি নিচে হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এম এর মান কত? এম এর মান আপেলের ভর ধরছি কত? 1 কেজি। তাহলে 1 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। আর পৃথিবীর ভর আমরা জানি হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি, ঠিক আছে? তাহলে এর মান পাবো হচ্ছে 1.6 ইন্টু 10⁻24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে দেখো, নিউটন স্যারের তৃতীয় সূত্র আমরা অ্যাপ্লাই করে পৃথিবীর যে 1 কেজি ভরের কোনো আপেলের জন্য পৃথিবীর কি পরিমাণ ত্বরণ হবে, সেইটাও কিন্তু আমরা বের করে নিতে পারি। আচ্ছা, এটা গেল নিউটন স্যারের তৃতীয় সূত্র। শুধুমাত্র মনে রাখবা কি? F1 সমান হচ্ছে F2, সামনে একটা মাইনাস। ক্রিয়া বল, প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। কি? এটা হচ্ছে ক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, পরস্পর সমান এবং বিপরীত চিহ্ন, তার মানে হচ্ছে মাইনাস দ্বারা এখানে বুঝবো হচ্ছে বিপরীত চিহ্ন, ঠিক আছে? তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, এটা হচ্ছে তোমাদের নিউটন স্যারের প্রথম সূত্র, হচ্ছে তোমাদের এমসিকিউ 1 নম্বরের মধ্যে আসবে। একের যে প্রশ্নগুলা এখানে আসবে আর কি, যে ক্রিয়া এবং নিউটন স্যারের তৃতীয় সূত্রটা লেখো, বা নিউটন স্যারের তৃতীয় সূত্রের মূল কথা কি? ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, এটা হচ্ছে তোমাদের নিউটন স্যারের তৃতীয় সূত্র। এরপরে আসো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। আচ্ছা, এর আগে আমরা পড়ছিলাম ভর এবং বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। মনে আছে কিনা দেখো। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করে। পি সমান হচ্ছে এম ভি। ভর এবং বেগের গুণফলকে, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে বেগ। তাহলে ভর এবং বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। তোমাদের যে ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি, এটা হচ্ছে লিখে নিচ্ছি। আচ্ছা, কি? যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। কি? একাধিক বস্তুর মধ্যে কি বল? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া, অন্য কোনো বল কাজ করবে না। তার মানে হচ্ছে শুধুমাত্র ক্রিয়া বল কাজ করবে এবং শুধুমাত্র প্রতিক্রিয়া বল কাজ করবে। যদি শুধুমাত্র ক্রিয়া এবং শুধুমাত্র প্রতিক্রিয়া বল কাজ করে, সেই ক্ষেত্রে কি হবে? কোনো নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে ভরবেগ বলতে কি বুঝবো? ভর এবং বেগের গুণফলকে হচ্ছে ভরবেগ বলে। এই ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মনে করো কোনো একটা বস্তুর ভর হচ্ছে এম1 ভরের বস্তুটি E1 আদি বেগে যাত্রা শুরু করছে। অপর একটা বস্তু হচ্ছে M2
এটি হচ্ছে u2 আদিবেগে যাত্রা শুরু করছে। একটা পর্যায়ে এদের মধ্যে সংঘর্ষ হলো। কি হলো? এদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষের পর v1 শেষ বেগ প্রাপ্ত হলো এবং u2 m2 ভরের বস্তুটি যেটার আদিবেগ ছিল হচ্ছে u2, এটা হচ্ছে বেগ হয়ে গেল হচ্ছে v2। ঠিক আছে, এখন তোমাকে যদি বলি যে সংঘর্ষের আগে তার ভরবেগ কত ছিল, তাহলে ভরবেগ সমান আমরা কি জানি, ভর গুণন বেগ। তো এখানে হচ্ছে ভর হচ্ছে m1, শেষ বেগ হচ্ছে আদিবেগ হচ্ছে e1। তাহলে সংঘর্ষের আগে এটাকে বলবো হচ্ছে আদি ভরবেগ। সংঘর্ষের আগে আদি ভরবেগ লিখলাম, আদি ভরবেগ। আদি ভরবেগ কি? আদি ভরবেগ, আদি ভর হচ্ছে m1 আর আদি বেগ হচ্ছে e1। তাহলে আদি ভরবেগ হচ্ছে m1 e1। তারপর হচ্ছে সংঘর্ষের আগে, এটা হচ্ছে প্রথম বস্তুর কথা বললাম, কি এটা হচ্ছে প্রথম বস্তু। তাহলে সংঘর্ষের আগে হচ্ছে প্রথম বস্তুর হচ্ছে আদি ভরবেগ হচ্ছে কত, m1 e1। তাহলে সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ কত হবে? দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2 আর দ্বিতীয় বস্তুর আদি বেগ হচ্ছে u2। তাহলে আদি ভরবেগ হচ্ছে u2। ঠিক আছে, এখন সংঘর্ষের পরের কথা যদি বলি, যে সংঘর্ষের পরে তোমার হচ্ছে প্রথম যে বস্তুটা ছিল এই বস্তুর হচ্ছে মানে m1 ভরের যে বস্তু, এর শেষ বেগ কত হবে? তাহলে প্রথম বস্তুর হচ্ছে শেষ ভরবেগ, শেষ ভরবেগ কত হবে? প্রথম বস্তুর ভর হচ্ছে m1 আর শেষ বেগ হচ্ছে v1। তাহলে v1। এরকমভাবে দ্বিতীয় বস্তুর কথা যদি বলি, দ্বিতীয় বস্তুর আদি বা ভর হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2। দ্বিতীয় বস্তুর ভর কত? m2 আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ, সংঘর্ষের পরে শেষ বেগ কত? v2। তাহলে v2। এই যে নিউটন স্যারের যে তৃতীয় সূত্র, এটা বলছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া, অর্থাৎ এই যে দুইটা বস্তুর যে সংঘর্ষে লিপ্ত হলো, এই দুইটা একটা বস্তু আর একটা বস্তুকে অবশ্যই ধাক্কা দিছে। এই যে ধাক্কার যে সংঘর্ষ, মানে যেই সংঘর্ষ, এই সংঘর্ষের বাইরে যদি অন্য কোনো বল কাজ না করে, সেই ক্ষেত্রে প্রথম যে দুইটা বস্তুর আদি ভরবেগ আছে, অর্থাৎ প্রথম বস্তুর আদি ভরবেগ হচ্ছে m1 e1, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ হচ্ছে m2 u2, এই দুইটার যোগফল এবং সংঘর্ষের পরে প্রথম বস্তুর যে শেষ ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর যে শেষ ভরবেগ, এই দুইটা শেষ ভরবেগের যোগফল পরস্পর সমান হবে। অর্থাৎ m1 e1, এখানে লিখি m1 u1 প্লাস m2 u2 সমান হবে m1 v1 প্লাস m2 v2। অর্থাৎ এই যে এই দুটার যোগফল আর এই যে এই দুটার যোগফল পরস্পর কি হবে? সমান হবে। কি হবে? সমান হবে। এই যে এই দুটার যোগফল, প্রথম দুটার যোগফল হচ্ছে এই দুটো আর দ্বিতীয় দুটোর যোগফল হচ্ছে এই যে দুটো। অর্থাৎ সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের ভরবেগ যোগ সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের ভরবেগ পরস্পর কি হবে? সমান হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এটা গেল হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে মহাবিশ্বের শক্তির পরিমাণ সমান, অর্থাৎ শক্তির কখনো সৃষ্টি নাই, ধ্বংস নাই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটে মাত্র। তার মানে হচ্ছে কি, শক্তির মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ সমান, কখনো সৃষ্টি হয় না, শক্তি কখনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। মনে করা হচ্ছে যে বিদ্যুৎ শক্তি যেটা ব্যবহার করি, এই বিদ্যুৎ শক্তিটা কি হয়, আমরা যখন লাইট চালাই এই বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়, সাথে লাইটটা কিছুটা গরম হয়ে যায়, তার মানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তারপর আমরা যখন ফ্যান চালাই এই বিদ্যুৎ শক্তিটা কি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আমরা যখন বৈদ্যুতিক ঘণ্টা চালাই সেই ক্ষেত্রে কি হয়, বিদ্যুৎ শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আমরা যে খাবারটা খাই এই খাবারটা আমাদের পেটের ভেতরে কি হয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এই রাসায়নিক শক্তিটা আমাদের শরীরে আসে এবং সেই শক্তি দিয়ে আমরা কাজ করি। আমাদের শরীর সবসময় গরম থাকে, তার মানে হচ্ছে ওই শক্তিটা কি, রাসায়নিক শক্তিটা কি হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং আমরা যে হাত পা নাড়াচাড়া করে কাজ করি তার মানে এটা হচ্ছে কি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ শক্তি কখনো সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এটা হচ্ছে তোমার শক্তির সংরক্ষণশীলতা নীতি। এবার আসলে নিউটন স্যারের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কিভাবে আসে এই সমীকরণগুলো আমরা প্রতিপাদন করব।
আচ্ছা, তাহলে নিউটন স্যারের তৃতীয় সূত্র কি শিখছিলাম যে এফ সমান হচ্ছে মাইনাস এফ। আচ্ছা, এফ অন সমান হচ্ছে মাইনাস এফ টু, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান। এটা হচ্ছে ক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। মাইনাস থাকার কারণে এটা হচ্ছে বিপরীতমুখী। তাহলে এটা আমরা কি প্রতিপাদন করতেছি যে তৃতীয় সূত্র থেকে, তৃতীয় সূত্র হতে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। আচ্ছা, তাহলে এফ সমান আমরা এম এ জানি না, তো এম এখানে এফ অন আছে, এই জন্য এম অন এ অন। এটার ক্ষেত্রে হচ্ছে এফ টু এর ক্ষেত্রেও আছে, বা এফ টু আছে, এই কারণে হচ্ছে এম টু এ টু। তো এরপর দেখো আমরা এম এ, এটা হচ্ছে ত্বরণ কাকে বলে? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তার মানে এম অন, এই এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি অন মাইনাস ইউ অন বাই টি, অর্থাৎ বেগ, শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হচ্ছে সময়। তার মানে এটা হচ্ছে আমরা ত্বরণ যখন শিখেছি তখন এটা আমরা শিখেছিলাম যে ত্বরণের সূত্র হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে সময়। তো এই অন আছে, এই কারণে দুটার মধ্যে অন দিয়ে দিলাম আর কি। এরপর আসলে এম টু, এ টু এর ক্ষেত্রে এরকমই, তো ভি টু মাইনাস ইউ টু বাই টি। তো এখন এই টিটা যদি গুণ করে তো উভয় পক্ষ থেকে টিটা বা মাইনাস করে দিলাম, তাহলে কি থাকবে? এম অন ভি অন মাইনাস ইউ অন সমান হচ্ছে মাইনাস এম টু ভি টু মাইনাস হচ্ছে ইউ টু। এখন এটা গুণ করে দাও, এম অন ভি অন যদি গুণ করো সেই ক্ষেত্রে এম অন ভি অন মাইনাস এম অন ইউ অন, এম অন ইউ অন সমান এটা মাইনাসে প্লাসে মাইনাস এম টু ভি টু মাইনাসে মাইনাসে প্লাস এম টু ইউ টু। এখন এইটাকে ওই পাশে নাও, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এম অন ভি অন এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস এম টু ভি টু সমান এটা লেখো এম টু ইউ টু প্লাস এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম প্লাস এম অন ইউ অন, এম অন ইউ ওয়ান। আচ্ছা, এরপর আর একটু সাজিয়ে লিখি, এইটা আগে লিখি, এম অন ইউ ওয়ানটাকে আগে লিখবো, তারপর এইটা লিখবো, ঠিক আছে? তাহলে এম অন ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম অন ভি অন প্লাস এম টু ভি টু। এটাই হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ সংঘর্ষের আগে দুটি বস্তুর আদি ভরবেগ আর সংঘর্ষের পরে দুটি বস্তুর শেষ ভরবেগ পরস্পর কি হবে? সমান হবে। কি হবে? পরস্পর সমান হবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তোমাদের এইখান থেকে যদি আরো কিছু প্রশ্ন আসে যে এম ওয়ান এর মান দেওয়া থাকবে, ইউ ওয়ান এর মান দেওয়া থাকবে, এম টু এর মান দেওয়া থাকবে, ইউ টু এর মান দেওয়া থাকবে, এম ওয়ান এর মান দেওয়া থাকবে, ভি ওয়ান এর মান দিয়ে যদি বলে যে ভি টু এর মান বের করো, সেই ক্ষেত্রে আমরা এই সবগুলো মান বসিয়ে দিয়ে এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? এরপর যদি ভি ওয়ান এর মান বের করতে বলে, ভি টু এর মান দেওয়া থাকবে, মানে সবগুলোর মান দেওয়া থাকবে, ভি ওয়ান এর মান অথবা ভি টু এর মান বের করতে বলতে পারে, এটা আমরা বের করে নিব আর কি। এটা মনে হয় আমরা বের করতে পারবো। এরপর যদি বলে যে দুটি গাড়ি, এম ওয়ান ভরের একটা গাড়ি, এম টু ভরের একটা গাড়ি, দুটি গাড়ির পরস্পর সংঘর্ষ হলো, সংঘর্ষের পর এই যে ভি ওয়ান মানে সংঘর্ষের পর একই বেগে তারা একই সাথে চলতে থাকলো, সেই ক্ষেত্রে ভি ওয়ান আর ভি টু কিন্তু একরকম থাকবে না, অর্থাৎ ভি ওয়ান আর ভি টু একটাই হয়ে যাবে, ওইটাই হবে ভি ওয়ান আর ভি টুর পরিবর্তে কি হবে? শুধুমাত্র ভি হবে। এখানে করতেছি, তাহলে এই সূত্রটা হবে তখন কি, যে এম ওয়ান ইউ ওয়ান লিখবো, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু লিখবো সমান হচ্ছে এম ওয়ান ভি ওয়ানের পরিবর্তে এম ওয়ান ভি লিখবো, এম ওয়ান ভি প্লাস এম টু ভি টু এর পরিবর্তে শুধু ভি লিখবো, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি ভি কমন হয় সেক্ষেত্রে কি হবে? এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান হচ্ছে ভি এম ওয়ান প্লাস এম টু। এখন এইটাকে যদি এই পাশে নিয়ে আসো, শুধুমাত্র ভি এর মানটা দরকার, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ভি এর মান শুধু রাখলাম, তাহলে এটা গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হবে, তার মানে এইটার নিচে যাবে এইটা, তার মানে উপরে এটা লিখে নেই এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, নিচে আসতেছে এম ওয়ান প্লাস এম টু। এটা হচ্ছে যখন বলবে যে তোমাদের প্রশ্নে যদি বলে যে দুটি গাড়ির সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষের পর তারা একই বেগে কিছুক্ষণ চললো আর কি, তো তাদের মিলিত বেগ কত হবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। মনে হয় বুঝছো? আচ্ছা।